আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি গল্পের অন্তিম পর্ব। আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক। হঠাৎ আমার কিছু একটা মনে আসতেই আমি এক ঝটকায় নিজেকে ছাড়িয়ে নিয়ে ওনাকে এক ধাক্কা দিলাম। ফাহিম টাল সামালতে না পেরে ছিটকিয়ে খাটের এক কোণে গিয়ে পড়ে। আমি বললাম, আপনি হয়তো ভুলে যাচ্ছেন আপনার দেওয়া শর্তের কথা, কিন্তু আমি ভুলে যাইনি সেদিনের কথা। আর প্রতিনিয়ত সেটাই আমাকে মনে করিয়ে এসেছেন। তাহলে ভুলে কি করে বলুন তো? আচ্ছা, একটা কথা বলুন তো, কোন অধিকারে আপনি আমাকে জড়িয়ে ধরেছেন? ভুলে যাবেন না, আমি আপনাকে এখনো স্বামীর অধিকার দেইনি, এমনকি আপনিও আমাকে স্ত্রীর অধিকার দেননি। তাই আমি মনে করি আমাদের মধ্যে দূরত্ব বজায় রাখাই ভালো। আমার কথাগুলো শুনতে শুনতে ফাহিম সোজা হয়ে বসে আমার দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে। আমি কথা বলা শেষ করার সাথে সাথে সে আমাকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দেয়। তারপর আমার উপর ঝুঁকে রাগে গজগজ করতে করতে বলে, এই মেয়ে, এই কিসের এত দেমাগ তোমার? নিজেকে কি মনে করো? হ্যাঁ, ভুলে যেও না আমি তোমার স্বামী। আমি তোমার সাথে যখন যা মন চায় তাই করতে পারি। তার জন্য তোমার অনুমতিরও প্রয়োজন নেই আমার, সেটা নিশ্চয়ই তুমি জানো। তবে আমি কি চাই তুমি সেটা বোঝার চেষ্টাই করনি কখনো। আর বাকি রইল অধিকারের কথা। কেউ কাউকে অধিকার দিতে না চাইলে সেটা আদায় করে নিতে হয়। সেটা তোমাকে বুঝিয়ে লাভ নেই। তুমি যদি বুঝতে তাহলে হয়তো এখন এমনটা করতে না। এই বলে আমাকে ছেড়ে ফাহিম উঠে চলে গেল। আমি শুধু ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইলাম ওর চলে যাওয়ার দিকে। এদিকে আমার চোখ থেকে টপ টপ করে জল পড়ছে। যে কষ্টটা মনের মধ্যে চেপে রেখে শক্তভাবে নিজেকে ওর সামনে পেশ করেছি, কিন্তু এখন ওনার কথাগুলো শুনে নিজেকে আর ধরে রাখতে পারলাম না। বালিশে মুখ গুজে ইচ্ছে মতো কান্না করলাম। ওইদিকে রিফাত সবার সামনে রিনিকে কিছু না বললেও রুমে গিয়ে রাগে ফেটে পড়ে রিনির উপর। কারণ আমার সাথে সাথে সে যে তার ভাইকেও অপমান করেছে। রিফাত বলে, রিনি, আমার মনে হয় তুমি এবার একটু বেশি বেশি করে ফেলছো। কি দরকার ছিল সবার সামনে বড় ভাবিকে এভাবে অপমান করার? শুধু তাই নয়, সাথে আমার ভাইকেও তুমি অপমান করেছো, তাও আবার ভাইয়ের সামনে। ভাইয়ের নামে এতগুলো কথা বলার কি দরকার ছিল? এই বাসায় এসেছো পর্যন্ত আমি দেখছি প্রতি পদে পদে তুমি ভাবিকে ছোট করছো। কেন এমন করছো তুমি বলতে পারো আমাকে? আমি এতদিন চুপ করে থাকলেও আজ আমি তোমার বিপক্ষে। কেন জানো? কারণ আজ তুমি সীমা লঙ্ঘন করে ফেলেছো। ভাবি যদি তোমাকে ছোট বোন হিসাবে মেনে নিতে পারে, তাহলে তুমি কেন সবকিছু মেনে নিতে পারছো না? আচ্ছা, আমাকে একটা কথা বলো তো, বিবাহিত পুরুষ দ্বিতীয়বার বিয়ে করা কি পাপ? আমি মানছি যে ঈশা ভাবি মারা যাওয়ার 7 দিনের মাথায় ভাইয়া বিয়ে করেছে, কিন্তু কেন করেছে সেটা তুমি খুব ভালো করেই জানো। তার ছোট ছোট ফুটফুটে দুটো বাচ্চার জন্য। যদি উনি বিয়ে না করতেন তাহলে এই বাচ্চা দুটোকে কে সামালতো বলতে পারো তুমি? আর ইভা ভাবি, তাকে কেউ জোর করে এই বিয়েতে রাজি করায়নি। সে নিজের ইচ্ছায় এই বিয়ে করেছে। ওনার মা বাবা তো একদম রাজি ছিল না এই বিয়েতে, কিন্তু ভাবির জেদের কাছে তারা হার মেনেছে। আর কাকে তুমি গরিব ঘরের মেয়ে বলে অপমান করছো? তুমি জানো ভাবি কোন ঘরের মেয়ে? বিখ্যাত বিজনেসম্যান মোহাম্মদ ওসমান হাসানের একমাত্র মেয়ে, যাকে তুমি বারবার গরিব বলে অপমান করছো। এই কথা শুনে রিনি চোখ বড় বড় করে রিফাতের দিকে তাকিয়ে থাকে। রিফাত বলে, এখানে অবাক হওয়ার কিছু নেই, তোমাকে যা বলেছি সেটাই সত্যি। আই হোপ তোমাকে আর কিছু বলে দিতে হবে না। এই বলে রিফাত বাহিরে চলে গেল। কিন্তু রিনি কোনো কথাই বলল না, চুপচাপ বসে রইল একই জায়গায়। সে যে অন্যায় করেছে এটা সে খুব ভালো করেই বুঝতে পারছে। সামান্য একটা কফির জন্য এত কথা বলা উচিত হয়নি, তাও আবার বড় ভাইয়ের সামনে। নিজের ভুল বুঝতে পেরে নিজের কাছে নিজেই ছোট হয়ে গেল রিনি। এত অপমান হওয়ার পর মন মানসিকতা কিছুই ঠিক ছিল না আমার। এত অপমান আর সহ করতে পারছি না। ফাহিমের সাথেও আজ দু কথা হয়ে গেল আমার। রাতে সবাই একসাথে খেতে বসেছে, কিন্তু আমি যাইনি খেতে। এমনিতেও খেতে ইচ্ছে করছিল না, তাই বাচ্চাদের নিয়ে শুয়ে পড়েছি। খাবার টেবিলে আমাকে না দেখে মা বলে, কিরে ফাহিম, বড় বউ আসছে না কেন? ও কি রাতের খাবার খাবে না নাকি? ফাহিম বলে, তা তো জানি না, তুমি চিন্তা করো না, খেয়ে নাও তুমি, আমি ওর জন্য খাবার নিয়ে যাব। এই বলে ফাহিম এক প্লেটে ওর আর আমার জন্য খাবার নিয়ে রুমে চলে আসে। খাবার টেবিলে রেখে আমাকে ডাকে, ইভা, ঘুমিয়ে পড়েছ নাকি? আমি বললাম, না। কেন, কিছু লাগবে আপনার? ফাহিম বলে, না, খাবার নিয়ে এসেছি তোমার জন্য, ওঠো। আমি বললাম, আমার খিদে নেই। ফাহিম বলে, দেখো, না খেয়ে থাকলে শরীর খারাপ করবে, উঠে খেয়ে নাও। আমি বললাম তো আমি খাবো না। ফাহিম বলে, তুমি না খেলে কিন্তু আমিও খাবো না। এখন কি তুমি আমাকে না খাইয়ে রাখতে চাও? এবার আমি উঠে বসে ওনার দিকে তাকালাম, আমার চোখে তখনও জল। আমি বললাম, কেন, আমি না খেলে আপনি খাবেন না কেন? ফাহিম এবার আমার পাশে এসে বসে আমার এক হাত ওর 2 হাতের মধ্যে শক্ত করে চেপে ধরে বলে, তুমি না খেলে আমি কি করে খাই বলো তো? আমি জানি তুমি আমার উপর রেগে আছো। একে তো সন্ধ্যার সময় রিনি তোমাকে সবার সামনে অপমান করলো,
তার উপর আমিও তোমার সাথে রাগারাগি করলাম, তাই মন খারাপ করে আছো তাই না? আমি কিছু না বলে চোখের পানি মুছে নিচের দিকে তাকিয়ে আছি। ফাহিম বলে, সরি, আর কখনো তোমাকে বকা দেব না, এসো খেয়ে নাও। আমি তখনও চুপ করে আছি। ফাহিম বলে, তোমার খেতে হবে না, আমি তোমাকে খাইয়ে দিচ্ছি। এই বলে খাবারের প্লেট নিয়ে আমার সামনে বসে আমাকে খাইয়ে দিতে লাগলো। আমিও চুপচাপ খেতে লাগলাম। আমাকে খাওয়ানোর সাথে সাথে সেও খাচ্ছে। ফাহিম বলে, আমরা খাওয়া শেষ করে ছাদে যাব, কি যাবে আমার সাথে? আমি উপর নিচ মাথা নাড়িয়ে সম্মতি জানালাম। আমাদের দুজনের খাওয়া শেষ হলে ফাহিম প্লেট নিচে রেখে এসে বলে, তুমি কফি বানিয়ে নিয়ে এসো, ততক্ষণে আমি মেয়েদেরকে মায়ের কাছে দিয়ে আসি। আমি বললাম, কেন, মায়ের কাছে কেন? ফাহিম বলে, কেন আবার? আমি ছাদে চলে গেলে ওরা যদি কান্না করে তখন কি হবে? আমি বললাম, ওরা তো ঘুম থেকে উঠবে না, আমরা তো কফি খেয়ে চলে আসব। ফাহিম বলে, বেশি কথা বলো না, যেটা বলেছি সেটা শোনো। আমি আর কিছু বললাম না, চলে গেলাম কফি বানাতে। ততক্ষণে উনি মেয়েদেরকে মায়ের কাছে দিয়ে আসে। তারপর আমরা দুজন ছাদে গেলাম। আজও ঠিক আগের মতো দুজন পাশাপাশি দাঁড়িয়ে কফি খাচ্ছি। তবে আজ কিন্তু চাঁদের আলো নেই, চারিদিক ঘন কালো অন্ধকার, ভালো করে কিছুই দেখা যাচ্ছে না। মনে মনে ভাবছি, এমন অন্ধকারে কেউ ছাদে আসে? এই মানুষটার মতিগতি কিছুই বুঝি না। হঠাৎ ফাহিম আরেকটু এগিয়ে এসে আমার গা ঘেঁষে দাঁড়ালো। আমি তো অবাক, ব্যাপারটা কি? আজ এমন আচরণ করছে কেন? ওনার আবার কি হলো? আমিও সেই সুযোগে আরেকটু সরে গিয়ে দাঁড়ালাম, দেখতে চাই উনি কি করে। কিন্তু আমাকে অবাক করে দিয়ে আবার আমার গা ঘেঁষে দাঁড়িয়ে আমার কাঁধে হাত রাখে। আমি অবাক চোখে একবার ওনার মুখের দিকে, আবার আমার কাঁধে রাখা হাতের দিকে তাকিয়ে মাথা নিচু করে নিলাম। আসলে উনি কি করতে চাইছে আমি কিছুই বুঝতে পারছি না। আমি আবার নিজেকে ছাড়িয়ে আরেকটু দূরে গিয়ে দাঁড়ালাম। আমি এমন করাতে ফাহিম খুব রেগে গেল। এবার সে হঠাৎ আমার হাত ধরে হ্যাঁচকা টান দিয়ে ওর বুকে এনে ফেলে। আমিও কিছু বুঝে ওঠার আগেই ওর বুকে এসে পড়ি। এদিকে ফাহিম আমাকে বুকের মধ্যে পেয়ে দু হাতে শক্ত করে জড়িয়ে ধরে। আমি বললাম, এ কি, আপনি এসব কি করছেন? ছাড়ুন আমাকে। ফাহিম বলে, একটুও নড়াচড়া করবে না, একদম চুপচাপ থাকো। আমি বললাম, চুপ থাকবো মানে? আপনি আমাকে এভাবে জড়িয়ে ধরে আছেন কেন? ছাড়ুন আমাকে। দেখুন, আমরা স্বামী স্ত্রী হলেও আমাদের মাঝে কিন্তু স্বামী স্ত্রীর সম্পর্ক নেই। সেটা আমার থেকে ভালো আপনি খুব ভালো জানেন। ফাহিম বলে, আচ্ছা তুমি এত বকবক করছো কেন? একটু চুপ করে বুকের মাঝে থাকো না। আর তোমার আমার মাঝে স্বামী স্ত্রীর সম্পর্ক না থাকলেও হতে কতক্ষণ? আমি বললাম, মানে কি বলতে চাইছেন একটু ক্লিয়ার করে বলুন তো। ফাহিম বলে, কেন, তুমি কি কিছুই বুঝতে পারছো না আমি কি চাই? আমি বললাম, কি আজব প্রশ্ন করছেন আপনি? আপনি আমাকে না বললে আমি কি করে বুঝবো আপনি কি চান? ফাহিম বলে, এখন আপাতত চাই তুমি চুপচাপ আমার বুকে থাকো, একদম কোনো কথা বলবে না। আমি বললাম, কিন্তু। ফাহিম আমাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে বলে, চুপ, একদম চুপ, কোনো কিন্তু নয়। এই বলে আমাকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে রইল। কিন্তু আমি তাকে জড়িয়ে ধরিনি, আমি ওর বুকের টি শার্ট খামচে ধরে দাঁড়িয়ে আছি। এভাবে প্রায় অনেকক্ষণ কেটে গেল। ধীরে ধীরে আমিও নিজের অজান্তেই ওকে জড়িয়ে ধরলাম। ফাহিম খুব শান্ত সুরে বলে, গুড গার্ল। এভাবে আরো 10-15 মিনিট কেটে গেল। আমরা একে অপরকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছি। নীরবতা ভেঙে ফাহিম বলে, এই তোমাকে বলছি, শুনছ? আমি বললাম, শুনছি, বলুন। ফাহিম বলে, একটা অনুরোধ করব, রাখবে? আমি বললাম, উফ, এত হেয়ালি না করে সোজাভাবে বলুন তো কি বলবেন। ফাহিম বলে, কালকে তুমি আমার সাথে শপিংয়ে যাবে? আমি বললাম, কেন? ফাহিম বলে, কেন আবার, তোমাকে শপিং করে দেব? আমি বললাম, তার কোনো প্রয়োজন নেই। ফাহিম বলে, প্রয়োজন আছে, কারণ আমি চাই না আমার জন্য তোমাকে আরও 5টা মানুষ অপমান করার সুযোগ পাক। আমি জানি বিয়ের প্রথম দিন থেকে তোমার সাথে আমি অন্যায় করে এসেছি। আমাদের বিয়েটা যে পরিস্থিতিতে হোক না কেন সেটাকে এখন থেকে সম্মান দিতে চাই। আসলে ঈশাকে আমি এতটাই ভালোবেসেছি যে কখনো ওর জায়গায় কাউকে দিতে পারবো না ভেবেছিলাম, তাই তোমার সাথে খুব খারাপ ব্যবহার করেছি। কিন্তু এখন বুঝতে পারছি তুমি ঈশা থেকে কোনো অংশে কম না, তার স্থান আমি তোমাকে দিতে চাই। ইভা, সব কিছু ভুলে আমাকে আপন করে নিতে পারবে না? আমার যে এখন তোমাকে খুব প্রয়োজন। আমি কিছু না বলে ওনাকে আরো শক্ত করে জড়িয়ে ধরলাম। ওনার চাওয়াকে কোনোভাবেই আমি প্রত্যাখ্যান করতে পারবো না। আমিও যে ওনাকে ভালোবাসতে শুরু করেছি। ফাহিম আমার মাথায় হাত রেখে বলে, নতুন করে সংসার শুরু করতে চাই, তুমি চাও তো আমার সাথে থাকতে? আমি বললাম, খুব চাই। আমার কথা শোনা মাত্রই ফাহিম আমাকে কোলে তুলে নেয়। আমি বললাম, আরে আরে, কেউ দেখে ফেলবে তো যে আপনি আমাকে কোলে তুলেছেন, আমাকে এক্ষুনি নিচে নামিয়ে দেন। ফাহিম আমাকে আরো শক্ত করে বুকের সাথে চেপে ধরে বলে, বউয়ের সাথে কি একটু প্রেমও করতে পারবো না কেউ দেখার ভয়ে? আমি বললাম, না, অত প্রেম করতে হবে না, আমাকে নামিয়ে দেন। ফাহিম বলে, আরে বুঝতে পারছো না কেন, প্রেম না করলে সংসার করার মজা থাকে না যে। আমি বললাম,
আজকে হঠাৎ এত রোমান্টিক মোড, কি ব্যাপার বলুন তো? ফাহিম বলে, অনেক তো তোমাকে অবহেলা করলাম, কিন্তু আমি যে আমার প্রতিজ্ঞার কাছে হেরে গেলাম। আর কত বলো তো? এতদিনের সব কষ্ট ভুলিয়ে দিতে চাই তোমার। আমি বললাম, সত্যি কি তুমি পারবে অতীতে সব ভুলে গিয়ে আমাকে ভালোবাসতে, আমাকে স্ত্রীর মর্যাদা দিতে? ফাহিম বলে, পারবো। কিন্তু তুমি কি বললে আবার বলো তো? আমি বললাম, আমি আবার কি বলেছি? ফাহিম বলে, ওই যে আমাকে তুমি করে বললে, সেটা আবার বলো। আমি বললাম, না, আপনি করে বলাই ভালো হবে। ফাহিম বলে, তাই বুঝি? আপনি করে বললে ভালো হবে বলছো? তাহলে তো আমারও এখন ইচ্ছে করছে তোমাকে থপাস করে নিচে ফেলে দিতে, আমার ভালো লাগার জন্য। আমি বললাম, নিচে ফেলে দিলে আমার কোমরের হাড্ডি একটাও থাকবে না, তখন কি হবে? ফাহিম বলে, কি আর হবে, তোমার সেবা করব, আর যখন আপনি করে বলবে তখন আবার কোলে তোলে ফেলে দেব। আমি বললাম, খুব বাজে আপনি। ফাহিম বলে, খুব বেশি বাজে তাই না? আবার বলছো আপনি করে, এখন তুমি থাকো কোমর ভেঙে। আমি বললাম, এই না না, আমাকে ফেলে দেবেন না, তুমি করেই বলবো। ফাহিম বলে, তাহলে বলো। আমি বললাম, এই শোনো, একটা কথা ছিল। ফাহিম বলে, এই তো এবার হয়েছে, বলো, তোমার হাজারটা কথা শুনতে রাজি আছি। আমি বললাম, আগে আমাকে কোল থেকে নিচে তো নামাও, তারপর বলছি। ফাহিম বলে, না না, কোল থেকে নিচে নামানো যাবে না, যা বলার আমার কোলে থেকেই বলো। আমি বললাম, রিফাত বিয়ে করেছে, সেটা আমাদের আত্মীয় স্বজন কেউ জানে না, আর রিনির পরিবারের সাথে আমাদের পরিচয়ও নেই। তাই ভাবছি আমরা যদি ঘরোয়াভাবে আত্মীয় স্বজনকে দাওয়াত দিয়ে ওদের বিয়ের কথা জানাই, সাথে ওর পরিবারের সাথেও আমাদের পরিচয় হবে। তুমি কি বলো? ফাহিম বলে, খুব ভালো হবে, কিন্তু মা যদি রাজি না হয়? কারণ মা ওদের উপর রেগে আছে। আমি বললাম, মাকে রাজি করানোর দায়িত্ব আমার, তুমি শুধু আয়োজন করো। ফাহিম বলে, আচ্ছা বেশ। আমি বললাম, কালকে শপিংয়ে যাব, আর আত্মীয় স্বজন কয়েকজনকে দাওয়াত দিতে হবে। ফাহিম বলে, সত্যি বলতে তুমি আমাদের পরিবারের জন্য অনেক বড় পাওয়া, তুমি কত ভাবো আমাদের পরিবারটাকে নিয়ে। আমি বললাম, বিয়ের পর মেয়েদের শ্বশুর বাড়িই তো সব, বিয়ে করে শ্বশুর বাড়িতে এসে যদি মায়ের মতো শাশুড়ি পাওয়া যায় আর বন্ধুর মতো স্বামী পাওয়া যায়, তাহলে একটা মেয়ের জন্য আর কি চাওয়া থাকে বলো তো? ফাহিম আমার কপালে একটা চুমু দিয়ে বলে, তুমি সত্যি অনেক ভালো। আমি বললাম, দেখেছো, আমার মেয়েদের বাসায় রেখে এখানে বসে প্রেম আলাপ শুরু করেছে। ফাহিম বলে, ও, যত দোষ এখন আমার হলো। আমি বললাম, এখন চলো নিচে। ফাহিম বলে, আরে এমন করছো কেন, নিচে পরে যাওয়া যাবে, আর মেয়েদেরকে তো মায়ের কাছে দিয়ে এসেছি নাকি, ও নিয়ে তুমি চিন্তা করো না, এখন সব বাদ দিয়ে একান্ত তোমার সাথে সময় কাটাতে চাই। আমি বললাম, এই তোমার মতলব কি বলো তো? আমার কিন্তু তোমার মতিগতি ভালো ঠেকছে না, কি করতে চাইছো বলো তো? আমার কথার কোনো উত্তর না দিয়ে হঠাৎ ফাহিম আমার ঠোঁটে ওর ঠোঁট ডুবিয়ে দেয়, একটা না কিছুক্ষণ ঠোঁটে কিস করে ছেড়ে দিয়ে আমার কপালে গালে চুমু দিয়ে ভরিয়ে দিতে লাগলো। কিছুক্ষণ আমার চোখের দিকে তাকিয়ে থেকে আবার আমার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। এদিকে আমি ওর গলা শক্ত করে জড়িয়ে ধরে প্রত্যেকটা আদর উপভোগ করতে লাগলাম। ওর প্রতিটা ছোঁয়া আমার যৌবনে জ্বালা ধরিয়ে দিচ্ছে। ফাহিম আবারও একটানা অনেকক্ষণ ঠোঁটে কিস করে হাঁপিয়ে গেল। আমার ঠোঁট ছেড়ে দিয়ে আমার মুখের উপরে মুখ রেখে জোরে জোরে নিঃশ্বাস ফেলতে লাগলো। সত্যি বলতে আমিও হাঁপিয়ে গেছি, এতক্ষণ পর্যন্ত কেউ কাউকে কিস করতে পারে আমি জানতাম না। আমি হাঁপাতে হাঁপাতে বললাম, কি হলো এটা? এমন খোলা আকাশের নিচে কেউ এমন করে? তোমার তো দেখছি একটুও লজ্জা নেই। ফাহিম বলে, এখানে লজ্জার কি আছে? আমি কি পরনারীকে আদর করছি নাকি? আমি তো আমার লক্ষ্মী বউটাকে আদর করছি। আমি বললাম, অনেক হয়েছে, এবার আমাকে নিচে নামাও। ফাহিম বলে, আরে তুমি নিচে নামার জন্য এত উতলা হচ্ছ কেন? আমার কোলে থাকতে কি তোমার অসুবিধা হচ্ছে? আমি বললাম, না, অনেক সময় হয়ে গেছে, আমরা ছাদে এসেছি। ওইদিকে মা কি ভাবছে বলো তো? ফাহিম বলে, মা আর কি ভাববে, হয়তো ভাববে আমার ছেলে আর ছেলের বউ হয়তো রোমান্টিক সময় কাটানোর জন্য মেয়েদেরকে আমার কাছে দিয়ে গেছে। আমি বললাম, এ মা, তাহলে কি হবে? কি লজ্জার বিষয়। এই অনেক হয়েছে, চলো নিচে। ফাহিম বলে, না, আমি তোমাকে নিয়ে আরো কিছুক্ষণ সময় কাটাতে চাই। আমি বললাম, কে বারণ করেছে শুনি? যেভাবে বলছো মনে হচ্ছে আমি কোথাও চলে যাচ্ছি। সারা রাত তো পড়ে আছে নাকি? রুমে গিয়ে তখন না হয় যা করার করো। ফাহিম বলে, সত্যি বলছো? আজ তুমি কিন্তু আমার পাশে ঘুমাবে। আমি বললাম, দেখা যাবে, এখন চলো নিচে। ফাহিম বলে, ঠিক আছে চলো। আমি বললাম, আরে যাব কিভাবে, তুমি তো আমাকে নিচেই নামাচ্ছ না। ফাহিম বলে, নামতে হবে না, আমি নিয়ে যাব কোলে করে। আমি বললাম, না না, এখানে নামিয়ে দাও। কে শুনে কার কথা। ফাহিম আমাকে কোলে করে নিয়ে গেল নিচে। ভাগ্যিস তখন সবাই যে যার রুমে ছিল, তাই কেউ দেখেনি। আমি আর ফাহিম মায়ের রুমে গিয়ে দেখি মেয়েরা ঘুমিয়ে গেছে। আমরা মেয়েদেরকে কোলে নিয়ে রুমে নিয়ে গিয়ে শুইয়ে দিলাম।
আমি মেয়েদেরকে মাঝখানে শুইয়ে দিয়ে অন্য পাশে শুয়ে পড়লাম। এটা দেখে ফাহিম বলে, এই ভা, ওখানে শুয়ে পড়লে কেন? আমি বললাম, বারে, আমি তো এখানেই ঘুমাই নাকি? ফাহিম বলে, দেখো, আমার সাথে একদম মজা করবে না, এখানে এসে ঘুমাও। আমি বললাম, না, আমি এখানে ঠিক আছি। ফাহিম বলে, তুমি কি আসবে নাকি আমি ওখানে আসব? আমি বললাম, আমি জানি তুমি সারা রাত আমাকে ঘুমোতে দেবে না। ফাহিম বলে, তা তো দেব না তো। আমি বললাম, তাই আমি এখানে ঘুমোবো। ফাহিম বলে, দাঁড়াও, ওখানে ঘুমানো বের করছি তোমার। এই বলে উঠে এসে আমার উপর ঝাঁপিয়ে পড়ে। আমি বললাম, এই কি করছো? মেয়েরা তো উঠে যাবে। ফাহিম বলে, মেয়েরা উঠে গেলে তোমার দোষ। এতবার করে বললাম এখানে আসো, কিন্তু না, উনি আসবে না। যদি আমার কথা মতো চলে আসতে তাহলে একটু দয়া করতাম, ঘন্টা দুয়েক আদর করে ছেড়ে দিতাম। এখন যখন আমাকে উঠিয়েছ তাহলে আর ছাড়ছি না। ফাহিমের কথা শুনে আমি শুকনো ঢোক গিলে বললাম, মানে? ফাহিম বলে, মানে আর কি, আজ রাত তোমার আমার। এই রাত তুমি স্মরণীয় করে রাখবে। আজ তোমাকে আমি এতটা ভালোবাসা দেব, এত এত আদর করব, যা কল্পনাও করতে পারবে না। এতক্ষণ ফাহিম আমার উপর শুয়ে শুয়ে কথাগুলো বলছে। আজ ও আমাকে ছাড়বে না, এটা আমি খুব ভালো করেই বুঝতে পারলাম। তাই হলো, ফাহিম আমাকে আদরে আদরে ভরিয়ে দিতে লাগলো। আমার কপালে, গালে, ঠোঁটে, অবশেষে গলায় কিস করতে করতে নিচের দিকে নামতে লাগলো। আমি ওর মাথার চুল খামচে ধরে চোখ বন্ধ করে ওর প্রত্যেকটা ছোঁয়া অনুভব করতে লাগলাম। ফাহিম ধীরে ধীরে আমার বুক থেকে ওড়না সরিয়ে দিল। তারপর এক এক করে পরনের কাপড় খুলতে লাগলো। আমার ভীষণ লজ্জা হচ্ছে, কারণ পাশে মেয়েরা শুয়ে আছে। আমি ফাহিমের হাত ধরে থামানোর চেষ্টা করলাম, কিন্তু কোনো লাভ হলো না। তারপর আমরা দুজন আদিম খেলায় মেতে উঠলাম। আজ আমার জীবন সার্থক হলো যে কেউ আমাকেও ভালোবাসে, আমিও কারোর ভালোবাসার যোগ্য। ফাহিম আমাকে এত ভালোবাসলো যা আমি কখনোই ভুলতে পারবো না। সারা রাত দুজন গল্প করে একে অপরকে ভালোবেসে কাটিয়ে দিলাম। ভোর 5:30টার দিকে দুজন উঠে ফ্রেশ হয়ে নামাজ পড়লাম। নামাজ পড়ে ফাহিম ঘুমিয়ে গেল, কিন্তু আমি ঘুমাইনি। আমি রান্নাঘরে গেলাম সবার জন্য নাস্তা রেডি করতে। সব কাজ শেষ করতে করতে 8টা বেজে গেল। একে একে সবাই এসে নাস্তা করলো, শুধু ফাহিম ছাড়া, সে এখনো ঘুমোচ্ছে। মা নাস্তা করে নিজের রুমে চলে গেল, আমি আর রিনি রান্নাঘরে চলে গেলাম। তারপর আমরা দুজন মিলে দুপুরের রান্না শেষ করলাম। দুপুরের দিকে সবাই একসাথে খেতে বসেছি। তখন আমি মাকে বললাম, মা, আমি আর আপনার ছেলে চাই রিনি আর রিফাতের বিয়েটা ঘরোয়াভাবে আয়োজন করে আত্মীয় স্বজনদের জানাতে। মা বলে, কোনো দরকার নেই, ওরা নিজেরাই বিয়ে করে নিয়েছে, তখন তো কারোর কথা মনে রাখেনি। ফাহিম বলে, মা, ওরা ভুল করে ফেলেছে, তাছাড়া রিনিকে আমাদের পরিবারের সাথে মানিয়ে নিতে হবে তো। রিফাত বলে, মা, আমি ভুল করে ফেলেছি, তোমাদের না জানিয়ে বিয়ে করে আমাকে মাফ করে দাও। রিনি বলে, আপনি বলেছেন বাড়ির যোগ্য বউ হয়ে দেখাতে, তাই আমাকে একটু সুযোগ দেন মা। খুব নরম সুরে রিনি বলে। মা বলে, আচ্ছা ঠিক আছে, তোদের সবার কথা মেনে নিলাম, ঘরোয়া আয়োজন করে সবাইকে জানাবো। হঠাৎ রিনি খাওয়া ছেড়ে এক দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে বলে, থ্যাংক ইউ এ লট ইভা আপু, তোমার জন্যই সব হয়েছে। আর সরি আমার ব্যবহারের জন্য, আমাকে ক্ষমা করে দাও। আমি বললাম, ক্ষমা চাইতে হবে না, আমি তোমার কথায় তেমন কিছু মনে করিনি, তবে আমাকে ধন্যবাদ দিতে হবে না, মা রাজি হয়েছে বলেই অনুষ্ঠান হবে। রিনি বলে, তারপরও কিন্তু সব ক্রেডিট তোমার। মা বলে, এই যে মেয়ে, আমার জন্য কি একটু ধন্যবাদ রাখোনি? রিনি আমাকে ছেড়ে মায়ের মুখে এক লোকমা ভাত দিয়ে বলে, অনেক অনেক ধন্যবাদ মা। এই বলে মাকে জড়িয়ে ধরে। মা ওর মাথায় হাত বুলিয়ে বলে, পাগলি মেয়ে, যাও নিচে খেতে বসো। খাওয়া দাওয়া শেষে সব থালা বাসন রিনি ধুয়েছে। বিকেলে আমরা সবাই শপিং করতে গেলাম। রিনি আর রিফাত একটা দোকানে প্রবেশ করলো। আমি আর ফাহিম অন্যান্য দোকানগুলো দেখতে লাগলাম। হঠাৎ একটা দোকানের কাছে আসতেই খুব সুন্দর একটা শাড়ি দেখে আমার চোখ আটকে গেল। তাই দোকানটিতে গিয়ে জিজ্ঞেস করলাম, এই শাড়িটার প্রাইস কত? দোকানদার অন্যদিকে ফিরেছিল। আমার কথা শুনে লোকটা আমার দিকে তাকাতেই আমার বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে। সেই চেনা মুখ, প্রথম ভালোবাসার মানুষকে এভাবে দেখতে খুবই কষ্ট হচ্ছে। আসলে নীল আগের মতো নেই, চেহারায় কষ্টের ছাপ। সারাদিন খাটাখাটি করলে তো চেহারা খারাপ হবেই। এদিকে আমার দিকে তাকিয়ে নীল কোনো কথা বলছে না। আমাকে দাঁড়িয়ে পড়তে দেখে ফাহিম আমার কাছে এসে বলে, তুমি কি কোনো শাড়ি পছন্দ করেছো? আমি তাড়াতাড়ি চোখের পানি মুছে বললাম, না, অন্য দোকানে চলো। ফাহিম বলে, চলো। একসময় কেনাকাটা শেষ করে বাহিরে ডিনার সেরে বাসায় ফিরতে অনেক রাত হলো। আমি আমার শপিং ব্যাগগুলো আলমারিতে রেখে ফ্রেশ হতে চলে গেলাম। কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে বেরিয়ে দেখি বিছানার উপর একটা প্যাকেট রাখা আছে, কিন্তু আমার জন্য যে শাড়ি গহনা কেনা হয়েছে সেগুলো তো আলমারিতে রেখে দিয়েছি। তাহলে এই নতুন প্যাকেটটা কার? হয়তো রিনির হবে, ভুল করে আমার রুমে রেখে গিয়েছে। প্যাকেটটা হাতে নিয়ে পা বাড়ায় রুম থেকে বের হবার জন্য। তখনই মাহিরা কেঁদে ওঠে।
আসলে আমার মেয়েরা আজকে আমাকে কাছে পায়নি, তাই এখন আমাকে ছাড়তে চাইছে না, সেটা বুঝলাম। কোলে নিয়ে একটু দোলাতেই মেয়ে শান্ত হলো। আমি বললাম, আমার শোনা মা, কাঁদছো কেন? আজকে মা সময় দিতে পারেনি, তাই সরি। তোমার খিদে পেয়েছে তো? মা এখনই খাবার এনে দিচ্ছে। আমার কথা শুনে মাইরা হাসছে। আমার আর মাহিরার হাসাহাসি দেখে ছোট মেয়ে মাইশা কেঁদে উঠল। দুজনের মধ্যে কারো ভাগে ভালোবাসা কম পড়তে পারবে না। আমি বিছানায় বসে দুজনকে কোলে নিলাম। অমনি কান্না থেমে গেল। দুজনের খিদে পেয়েছে। ওদের রুমে একা রেখে যাওয়া যাবে না। ফাহিম ওয়াশরুমে আছে, তাই ওদেরকে মায়ের কাছে রেখে দুধ গরম করে ওদেরকে খাইয়ে রুমে আসতেই ফাহিম বলে, আজকাল আমাকে কি ভুলে যাও? সেই কখন থেকে অপেক্ষা করে আছি তোমার জন্য। আমি বললাম, বারে ভুলে যাব কেন? আমার কাজ থাকে, সেগুলো সেরে তো আসবো। ফাহিম বলে, এত কি কাজ করো হ্যাঁ? আমি বললাম, সংসারকে ভালোবাসলে কাজের অভাব থাকে না, বুঝেছ? ফাহিম বলে, বুঝলাম, খুব সংসারী হয়েছ। আমি বললাম, তা তো হয়েছি, তুমি বরং বাচ্চাদের ঘুম পাড়িয়ে দাও, আমি একটু রিনির সাথে কথা বলে আসি। ফাহিম বলে, রাত হয়েছে, এখন আর কথা বলতে যেতে হবে না। আমি বললাম, যেতে হবে, ও হয়তো ভুলে আমার রুমে একটা ড্রেসের প্যাকেট রেখে গেছে, সেটা দেব। ফাহিম বলে, তুমি কি শিওর এটা রিনির? আমি বললাম, ফাহিম পেছন থেকে আমার গলা জড়িয়ে ধরে বলে, না গো না, এটা তোমার জন্য আমি স্পেশালভাবে এনেছি। ফাহিমের কথা শুনে প্যাকেটটা খুলে দেখি দোকানের সেই শাড়িটা, যেটা দেখে আমার খুব পছন্দ হয়েছিল, কিন্তু সেখানে নীল ছিল, তাই পছন্দ ত্যাগ করে চলে এসেছিলাম। তবে ফাহিম কি করে বুঝলো এই শাড়িটা আমার পছন্দ হয়েছিল? আমি বললাম, তুমি কি করে জানলে আমার এই শাড়িটা পছন্দ হয়েছিল? তোমাকে তো আমি বলিনি। ফাহিম বলে, তোমাকে দেখেই আমি বুঝেছিলাম তোমার কোনো কিছু পছন্দ হয়েছে, কিন্তু তুমি নীলকে দেখে পুরনো স্মৃতি মনে পড়তেই ওখান থেকে চলে আসো। তাই আমি শপিং শেষে তোমাদের বলি আমার একটা কাজ আছে, আর সেই কাজ হলো এটা। দোকানে গিয়ে নীলের সাথে কথা বললাম, তারপর জানতে পারি তুমি এই শাড়িটার প্রাইস জিজ্ঞেস করেছিলে। এরপর বুঝতে বাকি ছিল না যে এটা তোমার পছন্দ হয়েছে। আমি বললাম, তুমি সত্যিই খুব ভালো। ফাহিম বলে, জানি, তোমার নতুন করে আর বলতে হবে না। আমি বললাম, ইস, কে বলেছে? তুমি খুব পচা। ফাহিম হো হো করে হেসে বলে, আচ্ছা বেশ, আমি পচা, আর তুমি তো ভালো, তাহলে এই শাড়িটা বাসায় যেদিন মেহমান আসবে সেদিন পরবে। আমি বললাম, পরবো। দেখতে দেখতে 1 সপ্তাহ হয়ে গেল। এই 1 সপ্তাহে রিনির অনেক পরিবর্তন হয়েছে। আগের মতো অহংকার নিয়ে থাকে না, সবার সাথে মিলেমিশে থাকে। বাড়ির সমস্ত কাজে আমাকে সাহায্য করে। মায়ের বুদ্ধি আছে বটে, সম্পত্তির লোভ দেখিয়ে মেয়েটাকে পরিবর্তন করে দিল। আমার খুব ভালো লাগে সারাদিন সবার সাথে হাসি খুশিতে মেতে থাকতে। জীবন একটা ভালো সিদ্ধান্ত নিয়েছিলাম, সেটা হলো ফাহিমকে বিয়ে করা। তাই এত ভালো পরিবার পেয়েছি। আজ বাসায় আত্মীয় স্বজনেরা এসেছে। আমি রিনিকে সাজিয়ে দিয়েছি, আর রিনি আমাকে সাজিয়ে দিয়েছে। আমার পুচকি সোনা মেয়েদের সুন্দর জামা পরিয়েছি, দেখতে একদম পরীর মতো লাগছে। ফাহিমের সাথে বিয়ের পর থেকে আমার সাথে ফাহিমের কোনো ছবি ছিল না, কিন্তু আজকে অনেক ছবি তুলেছি। আজকে আমার খুব বেশি খুশির দিন। সারা জীবন এভাবে থাকতে চাই। পার্টি শেষ হবার পর সবাই চলে গেল। আমি রুমে আসতেই ফাহিম বলে, এই ইভা, শুনছো? আমি বললাম, হ্যাঁ বলো। ফাহিম বলে, তোমাকে খুব সুন্দর লাগছে। আমি বললাম, তোমাকেও মনে হচ্ছিল নতুন বর। ফাহিম বলে, হ্যাঁ, আমি তোমার বর। আমি ওর কানের কাছে মুখ নিয়ে বললাম, ভালোবাসি। ফাহিম বলে, আমিও। আমি অবাক হয়ে বললাম, কি বললে? আবার বলো তো। ফাহিম বলে, ভালোবাসি, 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 আমি তোমাকে বড্ড বেশি ভালোবাসি। এই বলে ফাহিম আমাকে বুকে জড়িয়ে নিল। শুরু হলো আমাদের পথ চলা। রাগ, অভিমান, ঝগড়া নিয়ে চলছে আমাদের সংসার। অনেকটা সময় চলে গেল। আমাদের পরিবারে নতুন সদস্য এসেছে, রিনির ছেলে। তবে আরো একজন সদস্য আসবে, খবরটা এখনো কাউকে দেইনি। আজ আমাদের বিবাহ বার্ষিকী, 7 বছর পূর্ণ হলো। আর আজকেই সুখবরটা জেনেছি। কিন্তু মনে হচ্ছে এই তো কিছুদিন আগেও মাহিরা মাইশাকে কোলে নিয়েছি। সারাক্ষণ আমার সাথে লেগে থাকে, মাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারে না। রাতে নতুন একটা শাড়ি পরে হালকা সেজে তৈরি হয়ে ফাহিমের সামনে দাঁড়াতেই আমার শাড়ির আঁচলটা মাথার উপর দিয়ে বলে, এবার ঠিক আছে, একদম বউ বউ লাগছে। আমি বললাম, এই একটা সুখবর আছে। ফাহিম বলে, বলো। আমি লজ্জায় মাথা নিচু করে বললাম, মাহির আর মাইশার সাথে খেলার জন্য একজন আসছে। ফাহিম খুশিতে লাফিয়ে বলে, কি, সত্যি? আমি বললাম, হ্যাঁ গো, সত্যি। ফাহিম আমাকে শক্ত করে জড়িয়ে ধরে বলে, আমি খুব খুব খুশি হয়েছি। ভালোবাসি পাখি, তোমাকে অনেক বেশি ভালোবাসি। আমি বললাম, আমিও। এখানেই সমাপ্ত হলো আজকের গল্প। খুব তাড়াতাড়ি নতুন গল্প আসছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।